কাল বিকালেই চলে যেত নিভান আর কৌরি, তবে আবিদা জাহানের অনুরোধে যেতে পারেনি। নিভানেরও এই বাড়ির প্রতি বিশেষ দুর্বলতা থাকায় একবার অনুরোধ দিয়ে কেমন সেও থেকে গিয়েছে। সকালে যখন নিভান পুনরায় যাবার কথা বলল, বৃদ্ধা মুখটা অসহায় দেখালো। নিভান বুঝলো সে অসহায়ত্ব, তবে বিশেষ প্রতিক্রিয়া দেখালো না। তবে বৃদ্ধা মানুষটা নাতির কাছে আবারও অনুরোধ করে বসলেন। আর একটা দিন কি থেকে যাওয়া যায় না দাদু ভাই? বিশ্বাস করো, তোমাদের এ বাড়ি থেকে একদম যেতে দিতেই ইচ্ছে করছে না, তবে তা স্বার্থপরতা হয়ে যায়। তাই আরও একটা দিন যদি থেকে যেতে তোমরা, এই বৃদ্ধা মানুষটার মনটা খুব শান্তি পেত, সন্তুষ্ট হতো। নিভান তড়িৎ কিছু বলল না, তবে নিজের মনও কি চাইছে না বৃদ্ধা মানুষটার অনুরোধ পুনরায় সায় দিতে? চাইছে তো, তবে কি করবে সে? দাদিমার অনুরোধ ইচ্ছেকে বারবার প্রশ্রয় দিলে এ বাড়ির প্রতি মায়া বাড়বে তার। তখন ও বাড়ির প্রতি সব মোহ মায়া ত্যাগ করে এ বাড়িতে থাকতে চাইবে মন, যেটা দাদুমা সবসময় চেয়ে এসেছে তার মনও। তবে মনকে কখনোই প্রাধান্য দেয়নি সে, না হলে শত গঞ্জনা অপমান সহ্য করে ও বাড়িতে থেকে যাওয়ার কোনো মানেই ছিল না। সবকিছু ছেড়ে ছুড়ে এ বাড়িতে এসে থাকতে পারত সে। নিজের ভাগ্যের নির্ধারিত সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ পাওনা আদর ভালোবাসা সবকিছু ছাড়তে পারলেও ও পারিনি নিজের মায়ের স্নেহ মমতা ছাড়তে, ত্যাগ করতে। তাই মায়ের স্নেহ মমতার ভালোবাসার বাঁধনে বাধা হয়ে ও বাড়িতে রয়ে যেতে হয়েছে তাকে, এখনো থাকতে হচ্ছে। এখন অবশ্যই মায়ের প্রসঙ্গ বাদেও বিষয়টা আলাদা। এখন যে শুধু মায়ের স্নেহ মমতার বন্ধনে আটকা পড়ে আছে এমনটা নয়, এখন সময়ের চিত্ত বদলেছে অনেকের মন মানসিকতাও। আজও বাড়ির প্রতিটা মানুষের স্নেহ মমতার বন্ধনে আটকা সে। এমনকি যে দাদুমা পর্যন্ত তাকে হেয় নজরে দেখত, তিনিও আজ নিভান চোখের আড়াল হলে বারবার খোঁজ খবর নিতে থাকেন। এই যে কয়েক ঘন্টার জন্য বাড়ি থেকে এসেছে, তার মধ্যে কতবার ফোন দিয়ে জিজ্ঞাসা করলেন তারা বাড়িতে ফিরছে কখন। শুধু যে দাদুমা ফোন দিয়েছেন এমনটা নয়, সবাই ফোন দিয়ে বিরক্ত করে দিচ্ছে তাকে। কি করে সেসব মায়া টান ত্যাগ করে এ বাড়িতে রয়ে যাবে সে? অথচ স্বস্তি শান্তি তার এ বাড়িতে, আর ভালোবাসার মানুষগুলো তার ও বাড়িতে। কি এক দোটানা! দাদুমা, আমি আবার আসবো তো। সময় পেলে আপনার নাতবউকে নিয়ে আপনার এখান থেকে ঘুরে যাব। আর সেবার এসে যদি আমাকে মৃত দেখতে হয় তোমাকে, আফসোস হবে না আর একটিবার এই অসুস্থ বুড়িটার অনুরোধ রাখতে না পারার জন্য? নিভান ভিতরে ভিতরে ভীষণ অসহায় বোধ করল, অথচ বাহিরে নিভান শক্ত কঠিন দৃঢ় হয়ে বসে থাকলো। কৌড়িও চুপচাপ তার পাশে বসে আছে। কিছু কথা তারও বলতে ইচ্ছা করছে, তবে সম্পর্কের নতুনত্ব ভেঙে নিজের ইচ্ছে আকাঙ্ক্ষা প্রকাশ করতে জিহবা কিছুতেই নাড়াতে ইচ্ছে করছে না, মন সায় দিচ্ছে না। তন্মধ্যে সেখানে উপস্থিত নিভানের ছোট চাচি ঝুমুর বললেন, নিবান থেকে যাও না। দাদুমা এত করে যখন বলছেন, অসুস্থ মানুষটার অনুরোধটা আরেকবার রাখো। কাল সকাল অবধি না হয় আজ বিকেল পর্যন্ত থেকে যাও। নিভান সময় নিয়ে সায় জানালো। মুহূর্তে বৃদ্ধা মানুষটার চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। আবেগপ্রবণ হয়ে তিনি বলেই বসলেন, এই বুড়ির অনুরোধটা রেখেছ, আমি খুব খুশি হয়েছি দাদু ভাই, খুব খুশি হয়েছি। নিভান সৌজন্য হাসল, তবে মনে মনে আরেকটা দিন এই বাড়িতে কাটানোর সুযোগে সেও খুশি হলো। খুশিটা সর্বসম্মুখে বহিঃপ্রকাশ না করলেও পাশে থাকা মেয়েটা হয়তো বুঝে ফেলল। কৌড়ি নিভানের দিকে এক পলক তাকাতেই নিভান নিজেকে আড়াল করতে উঠে দাঁড়ালো। দাদুমাকে বিশ্রাম নিতে বলে এ বাড়িতে তাদের জন্য বরাদ্দকৃত রুমটার দিকে চলে গেল। সেদিকে তাকিয়ে মনে মনে হাসলো কৌড়ি। নিজের গম্ভীর দৃঢ় মনোবল খোলাসা থেকে সহজে বের হতে চায় না মানুষটা। দীর্ঘ 4.5 মাসের পরিচিতিতে কৌড়ি নিজের ব্যতীত অন্তত কারো সামনে ওই মানুষটাকে নিজের গম্ভীর স্বভাব দৃঢ় মনোবলের খোলাসা ছাড়তে দেখেনি। বাহিরের মানুষের সাথে খুব কম এবং ব্যক্তিত্বের সাথেই কথা বলে। সেখানে মানুষটাকে ভেতর থেকে দূর বাহির থেকেও বোঝা দায় হয়ে যায়। সেই হিসাবে নিঃসন্দেহে কৌড়ি সৌভাগ্যবতী। ওই মানুষটা তার ভেতর বাহিরটা সানন্দে সঁপে দিয়েছে তাকে। ছোট বৌমা, আষাঢ়কে বলো লোক ডাকিয়ে পুকুর থেকে মাছ তুলতে, আর আজ সব বাড়ির শাকসবজি মাছ মাংস রান্না করবে, সব টাটকা। আমার আউসাফ বাড়ির শাকসবজি, পুকুরে সদ্য ধরা মাছ, বাড়ির পালা হাঁস মুরগির গোস্ত খেতে খুব ভালোবাসতো। নিশ্চয়ই নিভান দাদু ভাইও বাবার মতো ধারা পেয়েছে, যদিও দেখলাম তো তার খাবার পরিমাণ সীমিত। বাবার মতো খাদ্যরসিক নয় সে। আবার জিজ্ঞেস তো করা হলো না তার খাবারের পছন্দ অপছন্দতা। তবুও বাড়ির টাটকা শাকসবজি মাছ মাংসতে মনে হয় না তার অপছন্দ হবে। তুমি ময়নার মাকে নিয়ে রান্না গোছানোর ব্যবস্থা শুরু করে দাও। বয়স্ক মানুষটা একাধারে এত কথা বলতে গিয়ে হাঁপিয়ে উঠলেন। শারীরিক অসুস্থতার তোড়ে
ঘন শ্বাস ফেলাতে সেটা বোঝা গেল। তা দেখে তড়িৎ নিভানের ছোট চাচি ঝুমুর বললেন, আম্মা, আপনি ব্যস্ত হবেন না। অসুস্থ হয়ে পড়বেন তো। আপনি না বললেও নিবান থাকার কথা বললে আমি আপনার চিন্তা ভাবনার মতোই ব্যবস্থা করব ভেবে নিয়েছিলাম। আর আপনার ছেলে তো মাছ ধরার জন্য লোক ডাকতে গেছেন। আমি নিবানকে না মানাতে পারলেও তিনি নিবানকে আর বৌমাকে কিছুতেই যেতে দিতেন না। ছেলের বউয়ের আচরণে খুশি হলেন আবিদা জাহান। যদিও শুধু আজ নয়, ঝুমুর এ বাড়িতে বিয়ে হয়ে আসা থেকে এ অবধি তিনি তার উপর খুশি সন্তুষ্ট। ঝুমুর সহজ সরল মেয়ে মানুষ, সংসারের মারপ্যাচ বুঝলেও সহজে সেসব ঝামেলায় জড়াতে চায় না। হিংসা অহংকার জিনিসটা তার মধ্যে ক্ষীণ। হুটহাট সবার সাথে যেমন মিশতে পারে, তেমন সবাইকে আপন করে নিতেও তার সময় লাগে না। মিষ্টি চেহারার সাথে সাথে মিষ্টভাষী কোমল স্বভাবী সে। এই যে একটা অসুস্থ মানুষকে পালাসহ সংসারটা কি সুন্দর নিপুণ হাতে না সামলে চলেছে। আম্মা, আপনি বিশ্রাম নিন, দুশ্চিন্তা করবেন না। আমি আপনার ভাবনা অনুযায়ী সব কিছুর ব্যবস্থা করছি। যাই দেখি ময়নার মাকে মশলাপাতি গোছানোর বাটাবাটি করতে বলি। চলো করি। এত সময় নীরব দর্শক কৌরি এবার নড়ে চড়ে বসলো। উঠার প্রস্তুতি নেওয়ার আগেই আবিদা জাহান বললেন, দাদুমণি আমার এখানে কিছুক্ষণ সময় থাক। তুমি বরং ইতু দাদুমণিকে এখানে ডেকে দাও। আচ্ছা। ঝুমুর বেরিয়ে গেলেন। কৌরির সাথে টুকটাক কথা শুরু করলেন আবিদা জাহান। মেয়েটা বেশ শান্তশিষ্ট কোমল স্বভাবের, বেশ পছন্দ হয়েছে ওনার। কৌরির বাপের বাড়িতে কে কে আছে, তার নানু দাদু আছেন কিনা, টুকিটাকি খোশ গল্পে মত্ত হলেন তিনি। অল্প প্রশ্নোত্তরে কৌরিকে ছেড়ে দিয়ে নিজের ছেলেবেলা, সংসারী জীবন, স্বামী সন্তান এসব নিয়ে গল্পে ডুবলেন। তার মধ্যে নিতুও এসে হাজির হলো। ছোট চাচার দুই মেয়ের মধ্যে নিতু বড়। স্বভাবে মেয়েটা মৃদুভাষী, শান্ত, চুপচাপ স্বভাবের। আর ছোট ইতু বড়টার বিপরীত স্বভাবের সে। সারাক্ষণ যেন তার মুখে খই ফুটছে। কারো নিষেধ বারণে তার মুখ বন্ধ নেই। মুখের সঙ্গে সঙ্গে স্বভাবেও চঞ্চল সে, তবে লাজুকে। যার সামনে সে নিজের মনের কথা গাইতে পারে না, চঞ্চল স্বভাব প্রকাশ করতে পারে না, তার সাথে সে সহজেই মিশে না। কৌরি স্বভাবে শান্তশিষ্ট হলেও কৌরির সাথে তার দারুণ পটে গেছে, ভাব হয়েছে। অথচ একবার কোনো মতে নিভানের সাথে আলাপ সেরে তার সামনে আর সহজে যায়নি সে। দুবোন দাদুমার ঘরে পা রাখতে দৌড়ে এসে কৌরির হাত জড়িয়ে কৌরির পাশে বসে পড়ল ইতু। বিনিময়ে কৌরি মিষ্টি করে হাসলো। তন্মধ্যে নিতু বলল, সব জায়গায় তো দৌড়াদৌড়ি লাফালাফি কিসির? খাস ফড়িংয়ের মতো সারাদিন ছটপটিয়ে যাচ্ছে। তুই যেভাবে ওনার হাতটা টেনে ধরলি, পড়ে যেতেন তো উনি। বয়সে বড়, অথচ কাল সাক্ষাতের পর থেকে মেয়েটা আপনি সম্বোধনে তার সাথে কথা বলে চলেছে। কৌরির বিষয়টা বেশ অস্বস্তি দিচ্ছে। তবুও মেয়েটা মানতে নারাজ। কাল না পেরে একবার আপনি বলতে নিষেধও করেছে, তবুও নিতু সেই থেকে তাকে আপনি করে বলে চলেছে। কৌরি নিষেধ করায় তখন এটাও বলেছে, আপনি আমার বয়সে বড় না হলেও সম্পর্কে আমার অনেকটা বড়। ভাইয়া এবারই বড় ছেলে, তার বউকে তুমি সম্বোধন করে কথা বললে আম্মু তো রাগ করবেনি। আমারও কেমন যেন ভালো লাগবে না। কৌরি আর কিছু বলেনি। ইতুকে বকতে দেখে কৌরি নরম গলায় বলল, ইতু থাক আপু, ওকে বকবেন না। ওর বয়সটা চঞ্চলতার, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ঠিক না হলেও কি, বাড়িতে দু একজন এরকম না থাকলে বাড়িটা কেমন যেন ভারী মনে হয় না? মুখটা ভার করে রেখে তৎক্ষণাৎ গম্ভীর গলায় কৌরির কথার প্রেক্ষিতে বলল, এটা আম্মু আর আপু, বুঝলে তো? আমি ওনাদের মতো ওরকম চুপচাপ শান্ত হয়ে সবসময় থাকতে পারিনি। নিতু ইতুর কথার উত্তর না দিয়ে কৌরির কথা উত্তর দিল, বাহ, আপনি দেখি বাবা আর দাদুমার মতো কথা বললেন। বাবা আর দাদুমার লাই পেয়ে পেয়ে দিন দিন ওর চঞ্চলতা, লাফানো ঝাপানো আরও বাড়ছে। দল যত ভারী হচ্ছে তত স্বভাব ঘাস ফড়িং হচ্ছে। আর মুখ চললেই তো থামতেই চায় না। এবার আবিদা জাহান মুখ খুললেন, থাক না দাদুমণি, সবে ক্লাস 6-এ পড়ছে। ওরকম বয়সে সবাই একটু আধটু ওরকম থাকে। বয়সের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে কি, ঠিক হয়ে যায়। ওরকম বয়সে আমিও ইতু দাদুমণির মতো চঞ্চল, সাথে উড়নচণ্ডী স্বভাবের ছিলাম। আমার ছেলেবেলার ছায়াটা আমি ইতু দাদুমণির মধ্যে দেখতে পাই, উপলব্ধি করি। আর সেই বয়সেই তো আমার বিয়ে হয়ে গেল। তারপর তো সেই ছটফটে স্বভাব, অনর্গল কথা বলা সব তো ছুটে গেল। আমি হয়ে গেলাম সংসারের দোলাচলে পাক্কা সুগৃহিণী। তারপর মা হলাম, ভরা সংসার হলো আমার। স্বামী পরাপর হলো, সুস্থ সবল সন্তান হারালাম। এত নাতি নাতনিদের ভিড়ে কই আছে আমার সেই ঘাস ফড়িংয়ের মতো লাফিয়ে চলা আর বেশি বেশি কথা বলার স্বভাব? সে তো সেই কবেই চুকে বুকে গেছে। ছোট দাদুমণিও এরকম চুকে বুকে যাবে।
তাই তাকে বকো না, নিষেধ করো না। তুমি বরং কাছে এসো, দেখি জ্বরটা কমেছে কিনা। নিতু আর একটা শব্দ উচ্চারণ করলো না। ইতুকে সে প্রচন্ড ভালোবাসে, তবে তার ছটফটে স্বভাবে মাঝে মধ্যে বিরক্ত হয়ে দুই একটা কথা বলে, বকাবকি করে। তবে মা আর সে যখনই ইতুকে বকে তখনই দাদুমার বাবা তার ঢাল হয়ে এরকম ইমোশনাল কথাবার্তা শুনিয়ে তাদেরকে চুপ করিয়ে দেয়। দাদুমার কাছে গিয়ে বসলো নিতু। যদিও জ্বরটা কমেছে, তবে দাদুমার হাতের শীতল মায়ামাখা ছোঁয়া, আদরের স্পর্শ তার ভালো লাগে। কাছে গিয়ে বসতেই নিতুর কপালে হাত রেখে জ্বর পরিমাপ করলেন আবিদা জাহান। কালকের 104-এর ঘরের তাপমাত্রাটা কমে গেছে, তবে পুরোপুরি গায়ে তপ্ততা কমেনি। নিতু জ্বর পরিমাণ মাপতে মাপতে ইতুর দিকেও খেয়াল করলেন তিনি। আপুর বকাতে ইতু মন খারাপ করে চুপচাপ বসে আছে, যা মেয়েটার স্বভাবের সাথে বড়ই বেমানান। ওনার নজরেও ভালো লাগে না। তা দেখে আবিদা জাহান ইতুর রাগ ভাঙাতে বললেন, ছোট দাদুমণি, আমার রসুনের আচারের বয়মটা এনে তোমার ভাবিমণিকে খেতে দাও দেখি। ইতুর চোখ জলজল করে উঠল। বছরে এর বড় বড় 2 বয়ম রসুনের আচার বানানো হয়। দাদুমার পছন্দনীয় বলে বানানোটা জরুরি। মূলত দাদুমাই বানান। শুধু যে দাদুমার পছন্দ এমনটা নয়, দাদুমার মতো তারও পছন্দ। আর দাদুমার হাতের আচার মানে উফ, মারাত্মক লোভনীয় স্বাদ। কিন্তু রান্নাঘরে যে রসুনের আচারের বয়মটা রাখা হয় ওটাতে সহজে হাত দেয় নাই তো। মায়ের বকুনির সাথে সাথে কয়েকটা মারও ফ্রি, সাথে বাবার কাছে 1000টা নালিশ। তবে মাঝে মধ্যে সুযোগ পেলে অবশ্যই ছাড়েও নাই তো। এক বাটি আচার অনায়াসে খেয়ে নেয় ইতু। তবে দাদুমার ঘরের আচারের বয়মগুলো তার জন্য ফ্রি। তবুও মা দেখতে পেলে ফ্রিটা লাভ সুদবুদ সহ বকাবকি রাগারাগি করে উসুল করে নেন। তবে দাদিমা যদি বলেন তিনি খেতে বলেছেন, বিষয়টা আলাদা। তখন মা একটু একটু বকলেও রাগারাগি আর করেন না, বাবাকে নালিশও জানান না। দাদিমার আদেশ পেতে ঘরের সাথে লাগোয়া ছোট্ট রুমটার দিকে ছুট লাগালো ইতু। তা দেখে নিতু আর আবিদা জাহান হাসলেন। নড়বড়ে স্বরে ফের বললেন, নারকেল নাড়ুর বয়মটা নিয়ে এসো দাদুমণি। ইতু শুধু বইও মানল না, সাথে বাটি চামচও আনলো। বয়ামের মুখ খুলে এক বাটি কৌড়িকে দিয়ে নিজেই আরেক বাটিতে নিয়ে খেতে বসলো। দ্বিতীয়ত আর কারো কথা ভাবলো না, তাতে কেউ কিছু বললও না। কৌড়ি আচার খাওয়ার আগে দাদুমা তাকে আর নিতুকে নাড়ু বের করে দিলেন। নিতু নিল। কৌড়িও সেটাই খেলো আগে। নারিকেল নাড়ু সে আগেও খেয়েছে, তবে এটার স্বাদ আলাদা, অসাধারণ। আচারটা খেতেই বুঝতে পারলো পরিপক্ক হাতের বানানো এগুলো, বাটা রসুনের আচার নয়। সরিষার তেলে ডুবানো বিভিন্ন মশলার উপকরণে আস্ত কোয়া ছাড়ানো রসুনের আচার। রসুনের আচারটা এই প্রথম খেলো কৌড়ি। সত্যি অসাধারণ স্বাদগন্ধ। আচার খাওয়ার ফাঁকে ফাঁকে রসুনের আচার বানানো সহ বিভিন্ন আচার বানানোর গল্প শুনলো দাদুমার মুখ থেকে। এর মধ্যে বিরতিহীন ইতুর আচার খাওয়া নিয়ে মজাও করলো নিতু। সেটা নিয়ে খেপলো না ইতু। নাতবউ নাতনিদের নিয়ে গল্পগুজবের সময়টা যেন আবিদা জাহানের কাছে সুখ সুখ, শান্তি শান্তি একটা অনুভূতি অনুভব হতে লাগলো। 3 ছেলে ওনার, একজনকে তো কবেই হারিয়ে বসলেন। দ্বিতীয়জন নিজের স্বার্থ ও সুখ স্বাচ্ছন্দ্যে বিলাসবহুল জীবনযাপন করতে মাকে ছেড়ে নিজ ইচ্ছায় সুখের দেশে পাড়ি জমিয়েছে। সেখানে কেমন সুখে তার দিন পার হচ্ছে আবিদা জাহান জানেন না, তবে আল্লাহর কাছে সর্বদাই কামনা করেন তাকে সুখে রাখুক। আর তৃতীয়জন তার বৃদ্ধ বয়সের অবলম্বন হয়ে রয়ে গেছেন। বিশাল বড় বাড়িটাতে সামান্য কয়েকজন মানুষের পদচারণ নগণ্য। সারাক্ষণ নীরব নিস্তব্ধ থাকা বাড়িটাতে 2 জন মানুষ বাড়তেই কেমন একটা হইচইপূর্ণ ঝলমলে পরিবেশ সৃষ্টি হয়েছে। কেমন তৃপ্ত অনুভব হলো ওনার নজর, তৃপ্ত হলো ওনার বৃদ্ধা মন। সেই মনে আরেকটা আকাঙ্ক্ষা চেপে বসলো। এই ছেলে মেয়ে দুটোকে তিনি যদি এ বাড়িতে বরাবরের জন্য রেখে দিতে পারতেন। সকাল পেরিয়ে 11টা বাজতে না বাজতে তালুকদার ভিলাতে হঠাৎ গাড়ির শব্দ। এই অসময়ে কে বা কারা এলো? দৌড়ে গিয়ে ছাদের কোণ ঘেঁষে দাঁড়ালো ইতু। মুখ নিচু করে সামনে লন এরিয়ায় দেখার চেষ্টা করলো অসময়ে কে বা কারা এসেছে। কৌড়ি তখন নিতু আর ইতুর সাথে ছাদটা ঘুরে ঘুরে দেখার সাথে সাথে আশেপাশে সমুদ্র সমাহারের মনোমুগ্ধকর পরিবেশে ডুবেছিল। নিভানের দাদুবাড়ির জায়গাটা গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজবাড়ি এলাকায়। আশেপাশের প্রতিটা বাড়ি সবুজের সমাহারে ছেয়ে আছে। শহরের পরিবেশের মতো শুধু বহুতল উঁচু উঁচু রঞ্জিত বিল্ডিংয়ে একের পর এক সীমানা ভেদ করা বাড়ি করা নয়, বালু সিমেন্ট রড কংক্রিট দিয়ে তৈরি করা গাছপালাহীন ফাঁকা বাড়িও কম। প্রতিটা বাড়িতে ফল ফুল ছাড়াও বিভিন্ন গাছের আনাগোনা। উঁচু নিচু প্রতিটা বিল্ডিং এর সামনে পিছনে লঞ্চ, ছাদ, বারান্দা, এমনকি ছাদেও সবুজ সমারোহে ছাওয়া। শহরের ছোঁয়ায় সমৃদ্ধি বোনা আলাদাই সবুজ সমাহারে পরিবেশটা কৌড়িকে বিমুগ্ধ করেছে। তাই মুগ্ধ হয়ে আশপাশটা দেখছিল। হঠাৎ জোরে সোরে গাড়ির হর্ন বাজতে ইতু পিছু পিছু নিতুও কৌতূহলী নজর নিয়ে ছাদের কিনারে এগিয়ে গিয়ে দাঁড়ালো। মুহূর্তে কপাল কুঞ্চিত করে বলল, এত ছেলে মেয়ে, এনারা কারা? দুজনার দেখা দেখি কৌড়িও এগিয়ে এলো। নজর নিচুমুখ করতে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল তার। আচমকা ঠোঁট ফুটল হাসি।
তৎক্ষণাৎ নিচে বিনা আমন্ত্রণে আগত মেহমানদের কাছে পৌঁছে গেলেন এ বাড়ির ছোট ছেলে অর্থাৎ নিভানের ছোট চাচা আসহার সাহেব। তিনি বাড়ির পেছনের পুকুরে মাছ মারার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ অসময় বাড়িতে গাড়ির হর্ন বাজার শব্দ শুনে সদরে চলে এলেন। এসে গাড়ি ভর্তি মানুষ দেখে চমকে গেলেন। ইভানকে ড্রাইভিং সিট থেকে নামতে দেখে অমায়িক হেসে দিলেন। ইভান সালাম দিল। ফের স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলল, বিনা নিমন্ত্রণে চলে এলাম চাচাজান। শুধু বাড়ির ছেলেটাকে নিমন্ত্রণ করে খাওয়াবেন, তা তো হতে দেওয়া যায় না। আরে কি বলো, নিভান কেন একা এ বাড়ির ছেলে হতে যাবে? তুমি, নাফিম, তোমরা সবাই আমাদের আপনজন। চলে এসেছ, ভালো করেছ। চলো চলো, ভিতরে চলো। আম্মা দেখলে খুব খুশি হবেন। আপনজন হলে শুধু দাদাভাইকে নিমন্ত্রণ দিয়ে নিয়ে আসলেন কেন? আমাদের কেন নিমন্ত্রণ দিলেন না? তোমাদেরকেও আসার কথা বলেছিলাম, কিন্তু ভাবি তো না করলেন। বললেন বিয়ে বাড়িতে মানুষ ভরপুর, বাড়ির ছেলে মেয়ে সব চলে গেলে বিষয়টা কেমন দেখায়। তাই তো আর জোরাজোরি করতে পারলাম। ততক্ষণে গাড়ি থেকে মান্যতা, মৌনতা, নাফিম, তন্ময়ী নেমে পড়েছে। এমনকি বিথি আর কাননকেও নিয়ে আসতে ভুলেনি ইভান। আসার সাহেবের সাথে দুষ্টু মিষ্টি তর্ক বিতর্ক করতে করতে বাড়ির ভিতরে পা রাখলো ইভান। সঙ্গে সবাই। বাড়িতে ঢুকতে আসার সাহেব নিজের স্ত্রীকে ডাক দিলেন। যদিও তিনিও গাড়ির শব্দ পেয়েছেন, তবে রান্নাঘর ছেড়ে বাহিরের দিকে উকি দেওয়ার সময়টুকুও পাননি। তিনি আসতেই আলাপ পরিচয় সারল সবাই। আলাপ পরিচয় সেরে সবাইকে বসতে বলে তিনি নাস্তা পানির ব্যবস্থায় ব্যস্ত হলেন। দাদুমার ঘরটা কোথায়? চলুন ওনার সাথে দেখা করে আলাপ পরিচয় সেরে আসি। ততক্ষণে ছাদ থেকে নেমে এসেছে কৌরি। নাফিমের চোখ গেল সেদিকে। দৌড়ে গিয়ে কৌরিকে জাপটে ধরে বলল, আমি তোমাকে অনেক মিস করেছি ফুলকৌরি। সরি বড় বৌমণি। নাফিমের বাচ্চা মতে কৌরি হেসে ফেলল। সঙ্গে সঙ্গে স্নেহময় হাতে আগলে নিল তাকে। ফের নিজেও বলল, আই মিস ইউ টু ছোট সাহেব। ইভান আর কানন বাদে সবাই কৌরির দিকে এগিয়ে গেল। একদিন সেও ও বাড়িতে না থাকায় সবাই তাকে কতখানি মিস করেছে মিষ্টি অভিযোগে সেসব বর্ণনা দিতে থাকলো। আর বাড়ির নতুন বউ বাড়িতে না থাকলে সে বাড়িতে কি হইচই ভালো লাগে, কোনো কিছু মজা লাগে, এসব মিষ্টি মিষ্টি অভিযোগ নিয়ে টুকিটাকি একের পর এক কথা হতেই থাকলো। তার মধ্যে নিতু ইতুর সাথে পরিচয় হলো সবার। বিশাল বড় পুকুরটার এপার ওপারে শান বাঁধানো ঘাট। এপারের ঘাটের একপাশে শান বাঁধানো বসার জায়গায় বসে আছে নিভান। পুকুরে জাল ফেলে এক নামে মাত্রই জেলে মাছ ধরছে। তিনি প্রফেশনাল না হলেও জাল ফেলার হাত সুনিপুণ। এটাও যেন একটা অভিজ্ঞতার বিষয়। না হলে সবাই পারে না কেন? কি সুন্দর নিপুণ হাতে তিনি জাল ফেলছেন পুকুরে। আর তা গোল চাদরের মতো বিছিয়ে সর্বত্রে ছড়িয়ে কেমন একটা ছন্দময় আকর্ষণীয় ব্যাপার হচ্ছে। দুইবার জাল ফেলাতে বেশ বড়সড় কয়েকটা রুই কাতলা পড়েছে জালে। জেলে মাছ ধরলেও মাছগুলো এত সময় সংরক্ষণ করছিলেন আসহার সাহেব। গাড়ির হর্নের শব্দ শুনতে তিনি বাড়ির সদরে চলে গেছেন। যাবার আগে বাড়ির সারাক্ষণ কর্মরত বুয়াকে ডেকে মাছ কাটা তাগিদ দিয়ে গেলেন। বাড়ির পেছনের উঠান অর্থাৎ পুকুর পার সাইডের কিছুটা দূরত্বে বসে মাছ কাটছেন বুয়া ময়নার মা। আর তার সামান্য দূরত্বে চেয়ারে বসে তা পর্যবেক্ষণ করছেন নিভানের দাদুমা। জেলের মাছ ধরা থেকে নজর সরিয়ে সেটা এক পলক দেখে পুনরায় মুগ্ধ নজর ফেলল জেলের হাতের জালে। হ্যালো দাদুমা, কেমন আছেন? চঞ্চল উচ্ছ্বসিত কণ্ঠে আবিদা জাহান ওনার থেকে কিছুটা দূরত্বে বাড়ির পেছনের সদর দরজায় তাকালেন। ইভানকে চিনতে বেশ কিছু সময় লাগলো ওনার। নিভানকে দেখতে গিয়ে হাসপাতালে দেখেছিল ইভানকে, পরিচিতিও হয়েছিল। তবে বয়স হয়েছে, সাথে অসুস্থ, খেয়াল রাখতে দেয় না কোনো কিছু। হঠাৎ খেয়াল হতে অমায়িক হেসে দিলেন তিনি। কিছু বলার আগে ইভান ফের বলল, বিনা আমন্ত্রণে চলে এলাম দাদুমা। দাদাভাইকে একা আদর যত্নে ডুবিয়ে রাখবেন তা তো মানা যায় না, তাই তার আদর যত্নে ভাগ বসাতে চলে এলাম। ছেলেটা এরকমই উচ্ছল, সেদিনও লক্ষ্য করেছিলেন তিনি। তাই অমায়িক কণ্ঠে বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।